হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 494 নম্বর পেজের 6 নম্বর স্কুলে চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার, এই স্কুলে যে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অর্থাৎ এখানে তোমাদের এসএ কিউ, এমসি কিউ, ম্যাপ পয়েন্টিং 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, চাঁদে একজন মহাকাশ ভ্রমণকারীর কাছে দিনের বেলায় চাঁদের আকাশ দেখায়। অপশন সিতে কালো। 2 দাগে পৃথিবীর পরিধির 1 ডিগ্রি পরিমাপ করে প্রায়। অপশন বিতে 111 কিমি। 3 নম্বর প্রশ্ন, সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় বছরে 2 বার। অপশন ডিতে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখায় সর্বোচ্চ বিস্তৃতি দেখা যায়। অপশন বিতে নিরক্ষরেখায়। 5 নম্বরে মরু অঞ্চলের ক্ষয়জাত পাহাড়গুলিকে বলা হয়। অপশন সিতে এনসেলবার্গ। 6 নম্বরে রাসায়নিক আবহবিকার প্রধানত দেখা যায়। অপশন এতে আর্দ্র অঞ্চলে। 7 নম্বরে শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রধান কারণ হল। অপশন ডিতে গিরিজনী আলোড়ন। 8 নম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়কে বলা হয়। অপশন সিতে হ্যারিকেন। 9 নম্বরে একটি পরিবেশ বান্ধব চিরাচরিত শক্তির উৎস হল। অপশন এতে জলবিদ্যুৎ। 10 নম্বরে অযোধ্যা পাহাড়ের উচ্চতম স্থান হল। অপশন সিতে গোর্গাবুরু। 11 নম্বরে কোন গ্রহটির আবর্তনের সময় পৃথিবীর মতোই। অপশন বিতে শুক্র গ্রহ। তারপরে 12 দাগে কলকাতা বন্দর হল। অপশন সিতে নদী বন্দর। 13 নম্বর প্রশ্ন, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হল। অপশন এতে মৌজা মানচিত্র। তারপরে হচ্ছে 14 দাগে বিবৃতিমূলক স্কেলকে বলা হয়। অপশন এতে মৌখিক স্কেল। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। 1 দাগে পৃথিবীর আবর্তনের প্রভাবে বায়ু প্রবাহ সমুদ্রস্রোত দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেগে প্রবাহিত হয়। অশুদ্ধ। সঠিক উত্তর হবে দক্ষিণ গোলার্ধে বাম দিক আর উত্তর গোলার্ধে ডান দিক। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় পরিধির মান মেরুদেশীয় পরিধির মানের থেকে বেশি। শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা ছিল একটি প্রাকৃতিক বিপর্যয়। অশুদ্ধ, এটা হচ্ছে মানবিক বিপর্যয়। 5 নম্বরে ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলা হয় কারণ এটি পৃথিবীর শুধুমাত্র একটি স্থানে পাওয়া যায়, তা হল গ্রিনল্যান্ড। অশুদ্ধ, এটা হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ। তারপরে 6 নম্বরে 5টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা রয়েছে। শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, পোতাশ্রয় হল জলভাগের এমন একটি জায়গা যেখানে জাহাজ, নৌকা, রণতরীগুলি ভবিষ্যতের জন্য ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটাও শুদ্ধ। বির দাগে কি রয়েছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, সূর্যোদয়ের ঠিক পূর্বের অবস্থাকে বলা হয় ড্যাশ। উষা। 2 নম্বর প্রশ্ন, 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ। 4 মিনিট। 3 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান চালিকা শক্তি হল ড্যাশ। মাধ্যাকর্ষণ শক্তি। 4 নম্বর, যে প্রক্রিয়া শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত তাকে বলে ড্যাশ। স্বল্পমোচন। 5 নম্বরে পশ্চিমবঙ্গের অধিকাংশ বনভূমি ড্যাশ ধরনের। পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী বনভূমি। পর্ণমোচী বা পাতাঝরা অরণ্যও বলা হয়।
6 নম্বরে হুগলি জেলার চুঁচুড়ায় ড্যাশ গবেষণা কেন্দ্রটি অবস্থিত? ধান। 7 নম্বরে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ড্যাশ বলে? স্কেল বলে। সিদ্ধাগে একটি বা দুটি শব্দের উত্তর দেয় যে কোনো 6টি। একের দাগে রয়েছে পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে। 179টি। 2 নম্বর প্রশ্ন 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ অক্ষাংশ ও 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ স্থানের অক্ষাংশ দ্রাঘিমা কত হবে? অক্ষাংশ হবে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, আর দ্রাঘিমাংশ হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। হচ্ছে কি না, অক্ষাংশগত পার্থক্য 180 ডিগ্রি আর দ্রাঘিমাংশগত পার্থক্য 180 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন একটি ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম দাও। আচ্ছা, একটু আমি নিচের দিকে লিখছি, এখানটায় উপরের দিকে লিখে দিচ্ছি। আরা বললি, এখানটায় লিখছি আরা বললি। 4 নম্বর ভারতের টার্সিয়ারি যুগের কয়লা উত্তোলিত হয় এমন দুটি অঞ্চলের নাম হচ্ছে তালচে রানীগঞ্জ। রানীগঞ্জ। 5 নম্বর উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? তিস্তা। 6 নম্বরে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসলের নাম লেখো। চা। মানচিত্র তৈরির বিদ্যা বা বিজ্ঞানকে কি বলে? কার্টোগ্রাফি। 8 নম্বরে কোন সমুদ্র সব থেকে বেশি সুনামি প্রবণ? প্রশান্ত। এরপরে কি রয়েছে? ডির দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। আচ্ছা, বাম দিকে কি রয়েছে? পরিক্রমণ। পৃথিবী বার্ষিক গতি। প্রবহমান সম্পদ। সৌরশক্তি। ডিতে সৌরশক্তি। 3 নিউ দীঘা। এতে বালুকাময় উপকূলের সমভূমি। 4 নম্বরে আরোহণ। শীতে উচ্চতার বৃদ্ধি। এবার বিভাগ গ দাগি লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে অরোরা কি? পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলো ছড়া সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বা অরোরা বলে। সৃষ্টি বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে গ্যাসীয় উপাদান অতিবেগুনী রশ্মির প্রভাবে আয়নিত হয়ে লাল, সবুজ, বেগুনি মেরুজ্যোতি সৃষ্টি হয়। শ্রেণীবিভাগ উভয় মেরু অঞ্চলে নিম্নোক্ত 2 ধরনের মেরুজ্যোতি সৃষ্টি হয়। একটা হচ্ছে সুমেরু প্রভা আর একটা হচ্ছে কুমেরু প্রভা। অথবা ছায়াবৃত্তের সংজ্ঞা দাও। ছায়াবৃত্ত পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখায় বরাবর দিন ও রাত্রি আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশ পরস্পর পৃথক থাকে তাকে ছায়াবৃত্ত বলে। সৃষ্টি পৃথিবীর গোলীয় আকৃতির জন্য ছায়াবৃত্তের সৃষ্টি হয়। প্রভাব পৃথিবীর যদি কোনো অংশ ছায়াবৃত্তকে অতিক্রম করে আলোকিত হয় সেখানে উষা এবং প্রভাতের সৃষ্টি হয়। অন্যদিকে পৃথিবীর যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকারাচ্ছন্ন হয় সেখানে গোধূলি বা সন্ধ্যার সৃষ্টি হয়। 2 নম্বর 2 দাগে সময় অঞ্চল কি? একটি প্রমাণ দ্রাঘিমার সময় যে অঞ্চলের মধ্যে মেনে চলা হয় তাকে সময় অঞ্চল বলে। পৃথিবীকে 15 ডিগ্রি অন্তর মোট 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। পূর্ব গোলার্ধে 14টি এবং পশ্চিম গোলার্ধে 12টি। এই যে কিরিবাটিতে আন্তর্জাতিক রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে আরও 30 ডিগ্রি পূর্বে সরিয়ে দেওয়ার পূর্বে পূর্ব গোলার্ধে 14টি সময় অঞ্চল, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে 2টি সময় অঞ্চলের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা। তবে স্থানীয়ভাবে বিভিন্ন দেশগুলির মধ্যে এই পার্থক্য 15 মিনিটও হয়ে থাকে, যেমন ভারত ও নেপাল। কিন্তু পৃথিবীতে যে সমস্ত দেশের পূর্ব পশ্চিমে বিস্তৃত বেশি, যেমন রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি, সেই সমস্ত দেশগুলিতে একটি প্রমাণ সময়কে ভিত্তি করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য ওইসব দেশে একটি প্রমাণ দ্রাঘিমার পরিবর্তে একাধিক প্রমাণ দ্রাঘিমার কল্পনা করা হয়। প্রতিটি প্রমাণ দ্রাঘিমার প্রমাণ সময়কে ভিত্তি করে একটি সময় অঞ্চলে গড়ে ওঠে। যেমন রাশিয়াতে 9টি, আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি, ব্রাজিলে 4টি, অস্ট্রেলিয়ায় 3টি সময় অঞ্চল রয়েছে। অথবা পিএম বলতে কি বোঝো?
মধ্যাহ্ন বা দুপুর 12টার পর থেকে মধ্যরাত্রি 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কে পোস্ট মেরিডিয়ান বা পিএম বলে। অর্থাৎ কোনো জায়গার দ্রাঘিমা বা মেরিডিয়ানের উপর সূর্য পৌঁছানোর আগের সময়কে বোঝাতে এন্টি মেরিডিয়ান এবং সূর্য পৌঁছানোর পরের সময়কে বোঝাতে পোস্ট মেরিডিয়ান ব্যবহার করা হয়। রাত 12টা এবং দুপুর 12টাকে এএম বা পিএম না বলে যথাক্রমে মধ্যরাত্রি 12টা বা মধ্যাহ্ন 12টাও বলা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের সংজ্ঞা দাও। যে প্রক্রিয়ায় জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প বিভিন্ন অম্লের প্রভাবে শিলাবিহিত হয়ে রাসায়নিকভাবে পরিবর্তিত তাকে রাসায়নিক আবহবিকার বলে। অথবা স্বাভাবিক বাঁধ কি? নিম্ন গতিতে নদীর উভয় তীরে পলি, কাদা, বালি সঞ্চিত হয়ে যে বাঁধ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। উৎপত্তি: বর্ষার সময় অতিরিক্ত জল অগভীর নদী উপত্যকা বহন করতে পারে না, নদীতে বন্যা দেখা দেয়, বন্যার জল দুকুল প্লাবিত করে প্লাবন ভূমির সৃষ্টি করে। নদীর দুই তীরে মোটা দানার মতো নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি পদার্থ ক্রমে ক্রমে জমা হয়ে নদী তীরে বাঁধের মতো উঁচু হয়ে স্বাভাবিক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্টি করে। পরবর্তীকালে আরও নিম্ন প্রবাহী নদী গতিপথ পরিবর্তন করলে স্বাভাবিক বাঁধগুলি দেখে পূর্ববর্তী নদীখাত সহজে চিহ্নিত করা যায়। উদাহরণ দেবে পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদে এরূপ অনেক স্বাভাবিক বাঁধ গড়ে উঠেছে। 4 নম্বর প্রশ্ন, সিসমোগ্রাফ কি? অর্থ: গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো এসেছে, যার অর্থ ভূকম্পন বা গ্রাফ এর অর্থ রেখাচিত্র। সংজ্ঞা: ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্র বলে। আবিষ্কারক: 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মেনলে প্রথমে এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য: এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। কম্পনের সময় যন্ত্র লাগানো কাগজে আঁকামাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাফ বলে। আধুনিক সিসমোগ্রাফে আলোক রশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতার বিপদ করা যাচ্ছে। অথবা হড়পাবান কি? হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুত গতিসম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হড়পাবান বলে। এর ফলে পার্বত্য ঢালের জলপ্রবাহের সঙ্গে সবকিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তি হানি হয়। 2010 সালে জম্মু কাশ্মীরের লে উপত্যকায় হড়পাবানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমের নদীগুলি অনিত্যবহ প্রকৃতির কেন? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অর্থাৎ পশ্চিমের নদীগুলি যেমন দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, সুবর্ণরেখা, বক্রেশ্বর প্রভৃতি নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট। তাই বর্ষাকালে বৃষ্টির জলের যোগান বেশি থাকায় নদীগুলিতে প্রচুর জল থাকে। কিন্তু শুষ্ক ঋতুতে একদিকে যেমন বৃষ্টির জল হয় না, তেমনি অপরদিকে প্রচণ্ড উত্তাপে নদীর জল বাষ্পীভূত হয়ে যায়, ফলে নদীগুলি প্রায় শুকিয়ে যায় এবং ক্ষীণ ধারা প্রবাহিত হয়। এই জন্য পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের নদীগুলি বা পশ্চিমের নদীগুলি অনিত্যবহ প্রকৃতির। অথবা কৃষিভিত্তিক শিল্প বলতে কি বোঝো? কৃষিভিত্তিক শিল্প হল এমন শিল্প যেখানে কৃষিজাত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়, উদাহরণস্বরূপ চিনির কল, তেল মিল ইত্যাদি। 6 দাগে টপোগ্রাফিক্যাল বা ভূসংস্থান মানচিত্রের দুটি ব্যবহার লেখো। নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলি এবং সড়কপথ, রেলপথ, জনবসতি ইত্যাদি সাংস্কৃতিক বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান লাভ করা। প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে সমস্যা চিহ্নিত করা। নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন সম্পদের সমীক্ষা করা। সামরিক ক্ষেত্রে নানান উদ্দেশ্য সাধন করা। আঞ্চলিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের চেষ্টা করা প্রভৃতি। অথবা মৌজা মানচিত্রে দুটি ব্যবহার লেখো। শহরাঞ্চলের প্রতিটি বাড়ির নকশা এই মানচিত্রে দেখানো হয়। গ্রাম বা শহরের ভূমি ব্যবহার মানচিত্র প্রস্তুতিতে মৌজা মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ উপযোগী। আর এটা লিখতে পারো, এই মানচিত্র বড় স্কেলে অঙ্কন করা বলে যে কোনো জমির পুঙ্খানুপুঙ্খ পরিমাপ করা সম্ভব হয়। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, কেন পৃথিবীর আকৃতিকে জিওয়েড হিসেবে বিবেচনা করা হয়? দেখো উত্তরটা, দেখো প্রশ্নটা দেখেছো, উত্তরটা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লিখো, লেখার পরে তারপরে এখান থেকে শুরু করো, স্থানের মধ্যে পার্থক্য 20 কিমি দিয়ে যে জিওড পৃষ্ঠ নামে পরিচিত এতটা লিখবে। অথবা কেন আন্তর্জাতিক তারিখ রেখা সরল রেখা নয়?
আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবীকে দুভাগে ভাগ করে, যেখানে একদিকে একদিন হয় এবং অন্যদিকে আরেক দিন। কিন্তু পৃথিবীর ভূমিভাগ ও সমুদ্রের বিস্তৃতির সব জায়গায় সমান নয়, যাতে কোনো দেশের দুটি ভিন্ন অংশে একই সময়ে দুটি ভিন্ন তারিখ না হয়, সেই জন্য তারিখ রেখাকে মহাদেশ ও দ্বীপপুঞ্জকে বাদ দিয়ে সরলরেখায় আঁকা হয়নি, এবং এটি মহাসাগরের মধ্য দিয়ে বা ছোট ছোট দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে এমনভাবে আঁকা হয়েছে যাতে কোনো দেশের অভ্যন্তরে তারিখের পার্থক্য না হয়। 2 নম্বরে ছোটনাগপুর মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয় কেন, তা ব্যাখ্যা করো। ছোটনাগপুর মালভূমি ভারতের একটি প্রাচীন মালভূমি। এটি চারিদিকে নদী ও উপত্যকা দ্বারা বেষ্টিত। এই মালভূমির বিভিন্ন অংশকে নদী ও উপত্যকা বিভক্ত করেছে, ফলে এটি একটানা একটি বড় মালভূমির মতো নয়, বরং ছোট ছোট টুকরো টুকরো মালভূমির সমষ্টি। এই কারণেই একে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। অথবা বিপর্যয় মোকাবিলায় ছাত্ররা কি কি ভূমিকা গ্রহণ করতে পারে। এই যে বিপর্যয় ব্যবস্থাপনায় বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এখান থেকে শুরু করবে। ভূমিকম্পের সময় গৃহীত ভূমিকা, বন্যার সময় শিক্ষার্থীদের ভূমিকা, বজ্রপাতের সময় শিক্ষার্থীদের ভূমিকা, বৃক্ষরোপণ, প্রাথমিক চিকিৎসা জ্ঞানার্জন দিয়ে বিপর্যয়ের দরুন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে, এত দূর লিখবে। 3 দাগে চিরাচরিত সম্পদ ও অচিরাচরিত সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা গৌতম মল্লিকের 193 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন, 93 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এটা লিখবে, বুঝতে পেরেছ? এত দূর পর্যন্ত লিখো। আচ্ছা, একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, ধরো একসঙ্গে দেখানো যাচ্ছে না। এদিকেও আছে, এতগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে। অথবা ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধাগুলি কি কি। সুবিধাসমূহ: একক মুক্ত হয় এই স্কেলকে বিশ্বের যে কোনো দেশের দৈর্ঘ্যের এককে প্রকাশ করা যায়। পৃথিবীতে এই স্কেলের ব্যবহার সবচেয়ে বেশি। এই স্কেল থেকে সহজেই বিবৃতিমূলক অথবা রৈখিক স্কেল তৈরি করা যায়। এই স্কেল ব্যবহার করে অঙ্কন জনিত ত্রুটি দূর করা যায়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। সুন্দরবনের বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীগুলির নাম হল মাতলা, পিয়ালি, গোসাবা, বিদ্যাধরী, ঠাকুরান, রায়মঙ্গল, কালিন্দী, সপ্তমুখী প্রভৃতি। বৈশিষ্ট্য: এই অঞ্চলের নদীগুলি দক্ষিণ বাহিনী। নদীগুলি খাঁড়ির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এগুলির উৎস খুঁজে বার করা কঠিন। জোয়ারের জলে নদীগুলি পুষ্ট বলে ভাটা টানে এদের ঊর্ধ্বপ্রবাহ শুকিয়ে যায়। নদীগুলির জল লবণাক্ত। নদীগুলির দৈর্ঘ্য কম। এগুলি মূল নদীর নিম্ন প্রবাহ, এদের গতি কম এবং পাড় নিচু। অথবা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের প্রধান 3টি সমস্যা লেখো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পের উন্নতির কারণগুলি হল কাঁচামালের যোগান, কম মূলধন, অল্প জমির প্রয়োজন, দক্ষ ও সুলভ শ্রমিক, স্থানীয় বাজার। বিভাগ মহদ্দাগে 5-এর এ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দাও। উত্তরটি লক্ষ্য করো। পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ: গোলাকার ছায়া, দূরবীক্ষণ যন্ত্র, সূর্যোদয় ও সূর্যাস্ত, জাহাজের দৃশ্য, ছবিগুলো দেবে পরপর। আমি যে কোনো ছবিগুলো দেখাচ্ছি সেগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ 5 নম্বর প্রশ্ন ছবি দেওয়াটা বাধ্যতামূলক। দিগন্ত রেখা 5 নম্বরে রয়েছে 5 নম্বর প্রমাণ। 6 নম্বর প্রমাণ রয়েছে ধ্রুব তারার অবস্থান। 7 নম্বর রয়েছে নাবিকদের ভূপ্রদক্ষিণ। 8 নম্বর প্রমাণ হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা। আর 9 নম্বর রয়েছে প্রত্যক্ষ প্রমাণ।
অর্থাৎ এতদূর পর্যন্ত রয়েছে। এর মধ্যে তোমার 6 থেকে 7টি প্রমাণ তুলে ধরতে হবে তোমাদের। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয় ব্যাখ্যা করো। লক্ষ্য করো, পৃথিবীর ঋতু পরিবর্তন বসন্তকাল, তারপরে গ্রীষ্মকাল আরম্ভ হচ্ছে 2 নম্বরে, 3 নম্বরে শরৎকাল, 4 নম্বরে রয়েছে শীতকাল। দিয়ে এত দূর লিখবে, বুঝতে পেরেছ? এত দূর লিখবে। 3 নম্বর দাগের প্রশ্নের উত্তরটা আমি তোমাদের পরে একটি ভিডিওতে করে দেব, বুঝতে পেরেছ? আমি ক্লাস 9-এর যে অঙ্কগুলো রয়েছে, দ্রাঘিমা অক্ষাংশ বের করা বা সময় বের করানোর যে দ্রাঘিমা এবং সময় বের করানোর যে অঙ্কগুলো, সেগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও করে ছাড়ছি। তোমরা একে একে লক্ষ্য করো, পেয়ে যাবে। চ্যানেলটিকে ফলো করো, পেয়ে যাবে তোমরা। 4 নম্বর প্রশ্ন, যান্ত্রিক আবহিকারের বিভিন্ন পদ্ধতিগুলি চিত্রসহ বর্ণনা করো। দেখো, যান্ত্রিক আবহিকার এখান থেকে শুরু হয়েছে, তোমরা পরপর লিখতে থাকো। ওকে, প্রক্রিয়া উদাহরণ, তার স্বল্পমোচন, সংজ্ঞা প্রক্রিয়া উদাহরণ, তারপরে ক্ষুদ্রকণা বিসরণ। দেখো, সংজ্ঞা প্রক্রিয়া উদাহরণ দেওয়া আছে। তারপরে রয়েছে গণ্ডশিলা বিদারণ, ড্রাফট ক্র্যাকিং, তারপর কেলাসন প্রক্রিয়া, তুষার কেলাস গঠন ও লবণ কেলাস গঠন দুটো রয়েছে। তৈন খনিকরণ বা তুষার কিল গঠন। পর্ব লক্ষ্য করো, হিমায়িত স্ফীতি রয়েছে, লবণ কেলাস গঠন রয়েছে। এরপরে চাপ হ্রাসজনিত প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া রয়েছে। তারপর ডিতে রয়েছে বৃষ্টিপাতের প্রক্রিয়া। তারপরে ইতে রয়েছে কলয়েড উৎপাদন, এফে রয়েছে কলিকরণ, জিতে রয়েছে বুদবুদজনিত আবহিকার, আর এইচে রয়েছে অন্যান্য যান্ত্রিক আবহিকার। বুঝতে পেরেছ? বি দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে, পশ্চিমবঙ্গে ধান চাষে অনুকূল পরিবেশগুলি বিবরণ দাও। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, রাজ্যের সময় উর্বর পরিগঠিত হয়, ধান চাষের পক্ষে আদর্শ। এরপর অনুকূল অর্থনৈতিক পরিবেশগুলি লক্ষ্য করো। অনুকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন। অর্থাৎ তোমাদের এতটা লিখতে হবে। নির্মাণের কাজ ব্যাপক হারে হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি এবং প্রশ্নটি লক্ষ্য করো। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গে মোট 3টি ভাগে ভাগ করা যায়। দেখো, পার্বত্য অঞ্চল, পশ্চিমী মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। পার্বত্য অঞ্চলকে 2টি ভাগে ভাগ করা যায়, তিস্তার পূর্ব দিক, তিস্তার পশ্চিম দিক। পশ্চিম মালভূমি অঞ্চল তো রয়েছে। সমভূমি অঞ্চলকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, উত্তরবঙ্গের সমভূমি, দক্ষিণবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমিকে 2টি ভাগে ভাগ করা যায়, তরাই বা ডুয়ার সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, মহানন্দা সমভূমি, তাল, দিয়ারা, বরেন্দ্রভূমি। আর দক্ষিণবঙ্গের সমভূমিকে 2টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে ভাগ করা যায়, রাঢ় অঞ্চল, উপকূলীয় বালুকাময় সমভূমি, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ। এছাড়া লেখা আছে, পর্ব দেখে নাও, উত্তরগুলো লেখা আছে। পার্বত্য অঞ্চল, তিস্তার পূর্ব দিক, তিস্তার পশ্চিম দিক, পশ্চিম মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, উত্তরবঙ্গের সমভূমি দিয়ে তোমাদের এতটা লিখতে হবে। বুঝতে পেরেছ? 3 দাগে, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটি এবং উত্তরটি লক্ষ্য করো। 1 নম্বর কারণ হচ্ছে আকরিক লোহার সান্নিধ্য, কয়লার প্রাপ্তি, চুনাপাথর, ডলোমাইট ও ম্যাঙ্গানিজের যোগান, তারপরে যে জলের যোগান, বিদ্যুৎ শক্তির প্রাচুর্য, সুলভ শ্রমিক, বন্দরের নৈকট্য, উন্নত পরিবহন ব্যবস্থা, চাহিদা ও বাজার দিয়ে শিল্প বিকাশে সহায়তা করেছে। এতদূর লিখতে হবে তোমাদের। 4 নম্বর প্রশ্ন, ভারতের কয়লার ব্যবহার ও বন্টন সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটি লক্ষ্য করছো তোমরা, পরপর দেখে দাও। কয়লার ব্যবহার তাপবিদ্যুৎ উৎপাদনে, ধাতব শিল্পে, বাষ্প শক্তি উৎপাদনে, গৃহস্থালিতে, উপজাত দ্রব্য প্রস্তুতিতে, রাসায়নিক শিল্পে ও অন্যান্য। এই জন্য একে কালো হিরে বলা হয়। এরপর বন্টনটি দেখো, এই যে কয়লার বন্টন। কয়লা উত্তোলনে ভারত পৃথিবীর তৃতীয় স্থান অধিকার করছে। এখান থেকে শুরু করবে, যে 6 করে সুন্দর করে দেওয়া আছে। দেখো,
সুন্দর ছক করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। এই ছকটা তুলে ধরবে তোমরা, দিয়ে এতটা লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ 6 দাগে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক, চিহ্ন ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে সান্দাকফু। 1 নম্বরে রয়েছে তোমাদের সান্দাকফু। সান্দাকফু, বুঝতে পেরেছ? 2 নম্বরে রয়েছে ভাগীরথী হুগলি নদী। লক্ষ্য করো, ভাগীরথী হুগলি নদী এখানে এসে প্রবেশ করেছে, যে একটা শাখা বাংলাদেশে গেছে, আর একটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে এই, বুঝতে পেরেছ? তীর চিহ্নটা দাও, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে নিজেরা বুঝতে পারবে। এটা হচ্ছে 2 নম্বরে ভাগীরথী হুগলি নদী। ভাগীরথী হুগলি নদী। আরেকবার দেখাচ্ছি, দেখে নাও ঠিক করে। পশ্চিমবঙ্গের লোহিত মৃত্তিকা অঞ্চল। 3 নম্বরে রয়েছে, তোমাদের দেখাই নিবে সম্ভবত প্রশ্নটা। 3 নম্বরে রয়েছে লোহিত মৃত্তিকা। মৃত্তিকা 3 নম্বরে পশ্চিমবঙ্গের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, এটা দেখিয়ে দিয়েছি তোমাদের সামনে, দেখিয়ে দিলাম এখনই। 4 নম্বরে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল। দেখো, পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল দেখাচ্ছি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল। চার নম্বরে রয়েছে তো পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল। 5 নম্বরে রয়েছে উপকূলীয় বনভূমি। লক্ষ্য করো, সমুদ্র উপকূলীয় বনভূমি অঞ্চল। এটা হচ্ছে উপকূলীয় বনভূমি অঞ্চল। 5 নম্বর অঞ্চল। 6 দাগে রয়েছে চন্দননগর। দেখো, হুগলি চন্দননগর এখানটা অবস্থিত, হুগলি চন্দননগর। কত নম্বরে এটা? 6 নম্বরে চন্দননগর। 7 নম্বরে রয়েছে অন্ডাল বিমানবন্দর। অন্ডাল বিমানবন্দর পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত। অন্ডাল বিমানবন্দর এটা। আর 7 নম্বরে অন্ডাল বিমানবন্দর। 8 নম্বরে রয়েছে ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র। ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র অবস্থিত কলকাতায়। এখানটা করবে এটা, কলকাতাতে ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র। কেন্দ্র। 9 নম্বরে রয়েছে বিষ্ণুপুর টেরাকোটা মন্দির। বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত, পশ্চিমবঙ্গের বিখ্যাত বিষ্ণুপুর। বিষ্ণুপুর। 10 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি পাট উৎপাদক অঞ্চল। পাট উৎপাদক অঞ্চল দেখাচ্ছি, এখান থেকে করে এই করবে তোমরা।
এই পুরো এই অংশটা পাট উৎপাদন হয়। দেখো এই যে দাগ দিচ্ছি, পুরো এই অঞ্চলটাতে পাট চাষ হয় ভারতের, এসব পশ্চিমবঙ্গের। এই যে অংশটা চিহ্নিত করছি আমি, এটা পশ্চিমবঙ্গের পাট উৎপাদক অঞ্চল। বুঝতে পেরেছো? আমি আর লিখলাম না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।